সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা কথা বলবো ৮০ দশকের কবি বদরুল হায়দারের সাথে। কবি বদরুল হায়দারের মুখ থেকে আমরা শুনবো হাফেজ মহিউদ্দিন রহমতুল্লাহ একলাসপুরী জীবনের কিছু কথা। উনি কে ছিলেন, কি ছিলেন এবং কেন কিভাবে আজ এই পর্যন্ত হাফেজ মহিউদ্দিন। সবার প্রাণের দাবি, নোয়াখালীতে হাফেজ মহিউদ্দিন আমাদের গর্ব। হাফেজ মহিউদ্দিন আমাদের জন্য একটি আমানত স্বরূপ এসেছে। হাফেজ মহিউদ্দিনের এই মাজারকে সামনে রেখে কবি বদরুল হায়দারের মুখে শুনব। সবাইকে ধন্যবাদ। হজরত শাহ সুফি হাফেজ বাবা একলাসপুরী কুতুবে আক্তার, লক্ষ কোটি মানুষের দয়াল খাজা বাবা আমাদের এই অঞ্চলের রাজমেরি। হাফেজ বাবা একলাসপুরী মূলত 1888 সালে এই বেগমগঞ্জের একলাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের পর তিনি এই চৌমনি বাজারে দীর্ঘ সময় তিনি অতিবাহিত করেন। আর এই চৌমনি বাজারে তিনি কোরআনে হাফেজ হয়ে এরপরে তিনি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তিনি ওনার সাধনায় তিনি নিমগ্ন হন। তিনি ছিলেন শিক্ষক, জীবনে তিনি শিক্ষকতাও করেছেন। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, বাংলাদেশে করেছেন এবং ভারতেও করেছেন শিক্ষকতা। ওনার জীবনে তিনি একজন হাফেজ ছিলেন। তার মূলত তার হাফেজ হওয়ার মূল উৎস হচ্ছে তার মা, তিনিও হাফেজ, তার বাবাও হাফেজ, তার দাদাও হাফেজ এবং তার ফিজাও হাফেজ। তারা এই অঞ্চলে সেই সুদূর বাগদাদ থেকে বংশধর আমাদের বাংলাদেশে এসেছে। আসার পরে প্রথমে তারা কুমিল্লে আসে, তারপরে লক্ষ্মীপুরের এই অঞ্চলে আসে। পরবর্তীতে ওনার বাবার বিবাহিত কারণে এই চৌমানিতে তার বাবা বিবাহ করেন। বিবাহের কারণে তিনি এই অঞ্চলে উনি জন্ম নেয়। একলাসপুর এলাকায় তিনি ওনার বাবা একটা মাদ্রাসা সৃষ্টি করেন বা প্রতিষ্ঠা করেন। সেই থেকে তিনি এই অঞ্চলে। তো আজকে আমরা যে হাফেজ বাবা একলাসপুরে তার সম্পর্কে বলেছেন, তিনি মূলত তার সম্পর্কে বলতে হলে তিনি একজন আল্লাহর ওলি। তার সম্পর্কে এই অঞ্চলের মানুষ তার নামে অনেক সম্মানের সহিত, মর্যাদার সহিত তাকে দেখে, তাকে স্মরণ করে, তাকে লালন করে, পালন করে। এবং আমাদের একটি বিশেষভাবে একটি জিনিস আমরা জানা দরকার আছে, চৌমনি বাজার। যে আমরা চৌমনি বাজার যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা বাণিজ্যিক কেন্দ্র, এই বাণিজ্য কেন্দ্রে অধিকাংশ হোটেল এবং অধিকাংশ দোকানে হাফেজ বাবা একলাসপুরী ছবি আমরা দেখতে পাই। এরকম এই অঞ্চলের তিনি মূলত আল্লাহর ওলি। আমরা মনে করি যে উনি এই অঞ্চলেরই একজন প্রতিনিধি। আজকের এই কথা আমি এটাই বলতে চাই যে তিনি যখন ঢাকাতে চানমারি, যেটা আমরা চানমারি বলি, নারায়ণগঞ্জের চাষারা, সেখানে তিনি এই আমাদের চৌমনি বাজার থেকে এক সময় তিনি চলে যান। আজকে যে আমরা ঢাকাতে চলে যান তিনি টঙ্গীতে যাওয়ার পর যেটা আজকে আমাদের ইজতেমা, সেই ইজতেমা মাঠে দীর্ঘ সময় তিনি সময় কাটান। সেখানে তিনি তার শিষ্যদেরকে নিয়ে থাকেন। তারপরে তিনি আসেন গোলাপশাহ। তারপরে গোলাপশাহ থেকে কিছুদিন থাকার পর তিনি নারায়ণগঞ্জের দিকে ম্যাচ ফ্যাক্টরি, তার পরবর্তীতে নারায়ণগঞ্জ শহরের চাষারাতে তিনি স্থায়ীভাবে আস্তানা গড়ে তোলেন এবং দীর্ঘদিন তিনি এই আস্তানায় ছিলেন। পরবর্তী নোয়াখালীর মানুষ, প্রাণপ্রিয় মানুষরা, তার প্রিয় প্রেমিকেরা হাফেজ বাবা একলাসপুরীর নামে যারা পাগল, তারা তাকে এবং এই অঞ্চলে যারা ধনী ব্যক্তি সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে আবার চৌমনিতে নিয়ে আসেন। নিয়ে আসার পর তিনি কিছুদিন চৌমনি কলেজের পাশে আমাদের এখানে দিঘি, ললিত সাধু দিঘির পাড়ে ছিলেন সপ্তাহখানিক। তারপরে আমাদের নিজ বাড়িতে মজিবুল হাসান চৌধুরী মেকারের বাড়িতে তিনি প্রায় 8 মাসের মতো তিনি এখানে ছিলেন। এখানে আমরা দীর্ঘদিন থেকে ওনার স্মরণ করি, মোম জ্বালাই। উনি থাকা অবস্থায় এখানে প্রতি বৃহস্পতিবারে মাহফিল হতো। এক সময় একলাসপুরী ওনার যে গ্রামের মানুষ, ওনার আত্মীয় স্বজন, ওনার বড় ভাই, ওনার ভাই
পরিবার, তারা সবাই মিলে চিন্তা করছে যে উনি বয়োবৃদ্ধ হয়েছে, ওনার যাওয়ার সময় হয়েছে, পর্দা লুকাইবার সময়, উনি বয়স অনেক, উনি মজ্জুব হয়ে গেছেন তিনি। হ্যাঁ, এই কারণে তারা এক সময় তার নিজ বাড়িতে নিয়ে যান। সেটি আজকে আমাদের একলাশপুর, হাফেজ বাবা একলাশপুরের মাদার শরীফ। এই মাদার শরীফে প্রতি বছর চৈত্র মাসে থেকে শুরু হয় এবং বৈশাখের 2-3 পর্যন্ত এই 3 দিনের একটি উরুস মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ঢাকাতে চৈত্র মাসের শুরু থেকেই হাফেজ বাবা একলাশপুরের বিভিন্ন অঞ্চলে হাফেজ বাবা একলাশপুরের স্মরণে উরুস মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকাতে, তারপরে নারায়ণগঞ্জে হয়। ঢাকা নারায়ণগঞ্জে যে অঞ্চলটাতে আছে সানমারিতে, সেখানে হয়। এরপরে আমাদের রেলওয়ে ময়দান চৌমানি বাজারের উপরও তিনি এটি আইনের ঘর উনি বলতেন। আইনের ঘরেও প্রায় 18 চৈত্র না কবে 17-18 চৈত্র এখানে একটা মাহফিলের আয়োজন করা হয়। পরবর্তীতে লাস্ট ওনার এই এলাকায় ওনার নিজের মাজারে, যে একলাশপুর হাফেজ বাবা একলাশপুরের মাজারে এই 31শে চৈত্র থেকে 1 বৈশাখ এবং 2 বৈশাখ পর্যন্ত 3 দিনের উৎসব হয়। এই উৎসবে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আসে, যারা তাকে ভালোবাসে, তার প্রেমিক এবং তাকে আল্লাহর ওলি হিসাবে স্মরণ করে, গ্রহণ করে। তারা আসে। কিন্তু আমরা দীর্ঘদিন এই উরুস অনুষ্ঠিত হচ্ছে, সেখানে যাতায়াতের ব্যবস্থা আরও যদি সুন্দর হয়, যাতায়াতের ব্যবস্থাটা একটু এখনও সুন্দর হয় না। যে একলাশপুর মেন রাস্তার থেকে রেললাইন আছে, রেললাইনের মিডিলে যে রাস্তাটা, সেটা যদি চৌড়া করে প্রশস্ত করে, তাহলে জনগণ বা গাড়ি ঘোড়া বা মানুষ যে কোনোভাবে আসার একটা সুযোগ হয়। আমরা মনে করি যে হাফেজ বাবা একলাশপুরি আমাদের জন্য একটা গর্ব, আমাদের জন্য একটা পবিত্র আমানত। আমাদের একটা আমানত, আমাদের জন্য আমরা একটা শুভ মানুষের কাছে স্পর্শে আমরা সান্নিধ্যে আমরা থাকতে পারি, তার মাজার আমাদের কাছাকাছি। তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে হাফেজ বাবা একলাশপুরের মাজারের তো সংস্কার চলছেই, তার রাস্তাঘাট এবং পারিপার্শ্বিক জিনিস যদি আরও সংস্কার করা হয়, তাহলে তার ভক্ত আশ্রয়কান এবং যারা তাকে ভালোবাসেন, তার প্রেমিক, তাদের তারা তাকে গ্রহণ এবং স্মরণ করতে পারে এবং এই বাৎসরিক উরুস একটা পরিপূর্ণ। হাফেজ বাবা একলাশপুরের এই উরুসে, এই বাৎসরিক উরুসে সারা দেশ থেকে, বিশেষ করে ঢাকা শহর থেকে, নারায়ণগঞ্জ এবং ঢাকা শহর থেকে প্রচুর দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তবৃন্দ এখানে আসে। আমরা মনে করি যদি এটা থাকার পরিবেশ, এটা যদি এখানে একটা যদি ধর্মটরি যেখানে থাকার মতো একটা আশ্রয়কেন্দ্র যদিও থাকে, মানুষ যেন কষ্ট না করে, এখানে আসে যে যেন কষ্ট না করতে হয়, সেজন্য যদি এটা আরো পরিবেশগত ভাবে যদি একটা সুন্দর আবাসন যদি এটা করা হয়, যে ভক্তবৃন্দ যেখানে উরুসের সময় আসে, যেন তারা সুস্থ সুন্দরভাবে থাকতে পারে এবং তারা এই উরুসকে উরুসে তারা সুন্দরভাবে তারা নেবে। সবাইকে এই বলে আমি আমার কথা শেষ করলাম।